বাংলাদেশ আসলে কোন শক্তির হাতে এখন বন্দী, বাংলাদেশের ভাগ্য এখন এই মুহূর্তে কার হাতে, আমরা সেসব বিষয় নিয়ে একটু আলোচনা করবো। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক এম এ আজিজ। সাংবাদিক এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি যদি সরাসরি আপনার কাছে জিজ্ঞাসা করি, বাংলাদেশের ভাগ্য এখন কার হাতে? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের ভাগ্য সম্ভবত এখন বিদেশিদের হাতে। এখন কার হাতে স্পেসিফিক্যালি? এখন যদি বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে, এবং তিনি কোথায় বন্দী হয়ে গেছেন এটা নিয়ে এখন আমরা পরিষ্কার হতে পারছি না। কারণ আমরা করিডোর দিয়েছি, আমরা ডিপ সিপোর্ট দেওয়ার কথা শোনা যাচ্ছে। সুতরাং এগুলো যদি দিয়ে দেওয়া হয় তাহলে তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে আমরা হয়তো আমেরিকার দিকে ঝুঁকে পড়তেছি, অর্থাৎ আমেরিকার দিকে বন্দী হয়ে যাচ্ছি। করিডোর আমাদের ধরেন এই দেশের কেউ জানে না, একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা করিডোর দিয়ে দিচ্ছে, কোনো রাজনৈতিক দল জানে না, কিচ্ছু জানে না, তাদের তো ম্যান্ডেটই দেয়, অথচ তারা করিডোর দিয়ে দিচ্ছে। সুতরাং এই দেশটা কোথায় কি অবস্থায় চলে যাচ্ছে না, ধরেন এখানে আপনার মানবিক করিডোর নামে দেওয়া হচ্ছে, সেখানে জান্তার সরকারের সাথে আলোচনা নাই। এখন আরাকান, আমেরিকা তো আরাকানকে করছে, ওখানে চীন আছে, আপনি করিডোর দিবেন, ওখানে নাকি দুর্ভিক্ষ হবে, সমস্যা হবে। তো আপনি এয়ারড্রপ করতেন, আপনি সমুদ্র দিয়ে যাইতেন, আপনি চীন দিয়ে ঢুকতেন, ভারত দিয়ে ঢুকতেন, হ্যাঁ, বাংলাদেশ দিয়ে করিডোর দিতে হবে কেন? এবং প্রতি মাসে প্রায় 6,000 থেকে 9,000 পর্যন্ত রোহিঙ্গা এখন আসতেছে। সুতরাং আমরা কোথায় যাচ্ছি এটা বলা মুশকিল। এদিকে নির্বাচন নিয়ে রোড ম্যাপ এবং নির্বাচন নিয়ে আপনি দেখলেন যে গত আপনার পরশুদিন আপনার যেসব ঘটনা ঘটে গেল আমাদের চোখের সামনে, যে আপনার 144 ভেঙে আপনার জমায়েত করা হলো। আমার কাছে মনে হয় যে 2013 সালে গণজাগরণ মঞ্চ হয়েছিল, সেখানে কিন্তু আপনার ডাক্তার ইমরান সরকার, তিনি তখন কিন্তু ওটার নেতৃত্বে ছিলেন, এবং ওটা সরকারি পৃষ্ঠপোষকতায় কিন্তু আয়োজিত হয়। সেখানে ধরেন খাবার সাপ্লাই দেওয়া হয়, নিরাপত্তা দেওয়া হয়, এবং সেখানে ছাত্রলীগ, আপনার ব্লগার, বাম রাজনৈতিক দল ছাত্ররা ওটার ভিতরে ছিল। তো শেষ পর্যন্ত তখন নির্মাণ করে দেওয়া হয়েছিল, হ্যাঁ, সবকিছু আয়োজন করে দেওয়া হয়েছে। কারণটা হচ্ছে যে তখন কাদের মোল্লার যাবজ্জীবন হয়েছিল, সেই আইনটাকে আপনার আপিলের সুযোগ করতে হবে এবং তাকে ফাঁসি দিতে হবে। এই কারণেই ওই গণজাগরণ মঞ্চ করা হয়েছিল, এবং এটার প্রেশার দেখিয়ে সেই আইন বদলানো হয়, আপিল করা হয়, এবং আপনার কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়। তখন কিন্তু এই গণজাগরণ মঞ্চ এখন নাই, ইমরানের সরকারেরও কোনো হদিশ নাই, সে এখন বিদেশে আছে। ঠিক সিমিলার ওয়েতে এই পরশুদিন একটা মব তৈরি হলো। আমি বলবো সেখানে আপনি দেখেন ইসলামিক দলগুলো এর আগে সরকার করলো কি অপ্রয়োজনে, কেউ জানে না, নারী সংস্কার কমিশন করে সেখান থেকে একটা প্রস্তাব নিয়ে সকল ইসলামিক দল বলেন আর ইসলামপন্থী ব্যক্তিদেরকে বলেন, আলাম ওলামা বলেন, সবাইকে ক্ষিপ্র করে দিল এবং সবাই এসে এখানে যুক্ত হলো। এবং সেখানে দেখা গেল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধানও সেখানে শরিক হয়, এবং সব ইসলামিক দলগুলি, এবং সেখানে স্লোগান, পতাকা, জাতীয় সঙ্গীত প্রচারে বাধা দেওয়া হয়। এরপরে বলা হয় যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, এইসব স্লোগান দেওয়া হয়, জাতীয় সংগীত পড়তে দেওয়া হয় না। তো এই যে আমি বলবো যে সারা বিশ্ব জানলো যে এই যে মৌলবাদের উত্থান ঘটলো, তা আমরা তাহলে যাচ্ছে কোথায়? সারা দেশ তো বিশৃঙ্খল অবস্থা। এদিকে অর্থনৈতিক দিক থেকে আমরা তলানির দিকে চলে যাচ্ছি। দেখেন ওয়ার্ল্ড ব্যাংক অলরেডি ফোকাস করেছে আমাদের জিডিপি গ্রোথ হবে 26 সালে 3.3%, অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন। অর্থাৎ এরপরে 2026 সালে আমরা উন্নয়নশীল দেশে যাচ্ছি, সেখানে আমাদের এই ভর্তুকি টর্তুকি, ঋণ টিনের পরিমাণ সব বেড়ে যাবে। তা আমরা তো আমার মনে হয় দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছি, এবং দেশে একটা অশান্ত রাজনৈতিক অস্থিরতা, বিনিয়োগ নাই, ব্যবসা নাই, বাজার দর এখন বাড়ছে, কারণ IMF এর লোন পাওয়ার জন্য সব ভর্তুকি ট্যাক্স প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। তো সুতরাং দেশটা আসলে খুব বিপজ্জনক অবস্থায় পড়ে গেছে। আমার মনে হয় যে দেশে কি হবে এটা বলা মুশকিল। এখন এই সরকার থাকবে কিনা, ইলেকশন হবে কিনা,
নেক্সট সরকার পরিবর্তন যদি ঘটে কি ঘটবে এটা বলা খুবই মুশকিল। দেশটা আসলে একটা ট্রানজিশন পিরিয়ডে মধ্যে পড়ে গেছে, এখন দেশটা একটা বিপজ্জনক জায়গায় আছে। সরকারের ভিতরে কোনো চেয়ারম্যান নাই। এই যে মতুর রহমান চৌধুরী মানব জমিনের সম্পাদক, তিনি একটা অনলাইনে আসছিল, তিনি বললেন যে আমার দুই উপদেষ্টার সাথে কথা হয়েছে, তারা বলছে তারাও এটা বুঝতে পারতেছে না এটা কি হতে যাচ্ছে। অর্থাৎ সরকারের ভিতরে সরকার আছে, সরকারের ভিতরে সরকার করছে। এখন কি কোন দেশ এখন এই অন্তর্বর্তী সরকারের একটা অংশকে নিয়ন্ত্রণ করছে? আমি এটাই বললাম যে করিডোর নিয়ে যাওয়া, ডিপ সি পোর্ট নিয়ে যাওয়া, এগুলি করতে গিয়ে আমরা কি আবার একটা যুদ্ধে জড়িয়ে যাচ্ছি কিনা, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব ক্ষেত্রে হচ্ছে কিনা। এমনিতে তো আপনি জানেন যে আরাকান, আপনার আমাদের হিল ট্যাক্স, তিব্বত, মিজোরাম, এগুলো মিলে কিন্তু একটা দেশ করার প্ল্যান কিন্তু আমেরিকার বহু আগের থেকে। আজ থেকে 15 বছর আগে আমি চিটাগাং হিল থেকে শুরু করে শেরপুর পর্যন্ত মুভ করেছি এবং 5-6টা রিপোর্টও করেছি। সনাতনী ধর্মের সব লোক খ্রিস্টান বানায় ফেলছে, শুধু জিয়া রহমানের সময় যাদেরকে সেটেলার করা হয়েছে তারা ছাড়া সব অলমোস্ট সবাই কিন্তু আপনার খ্রিস্টান হয়ে যাচ্ছে। সুতরাং আমরা কি সেই আলাদা কোনো একটা রাষ্ট্র তৈরির প্রসেসে ঢুকে যাচ্ছি কিনা, এটা আসলে একদমই ধোঁয়াশা। এটা বলা খুবই মুশকিল, কনক্লুশন টানা খুবই মুশকিল। আমরা একটাই বলছি যে আমার মনে হয় যে এই ডক্টর ইউনূস সরকার আমার মনে হয় বিদেশি, বিশেষ করে আমেরিকান ট্র্যাপে পড়ে গেছে। এবং এইগুলো করতে গেলে সামনে চীন আছে, ভারত আছে, আপনার মায়ানমার জান্তা আছে, আরাকান আছে, আমাদের এখানে রোহিঙ্গা বাড়ছেই, দিন দিনে বাড়ছেই। আমরা কোথায় যাচ্ছি, কি কি অবস্থায় যাচ্ছি, আমরা আমাদের কোনো অন্তত পক্ষে কুল করার আর দেখতে পাচ্ছি না। আমরা ভয়ঙ্কর সংকটের মধ্যে আছি। সাংবাদিক আজিজ, আমি খুব পার্সোনাল জায়গা থেকে একটি মন্তব্য করে প্রশ্নটা আপনাকে করছি। আমি আপনার সঙ্গে তো আমার সম্পর্ক কম দিনের নয়, দীর্ঘ 20 বছর, কম করে হলো 20 থেকে 25 বছর। আহ আপনাকে কখনো এরকম হতাশ হয়ে আমি কথা বলতে দেখিনি। এই মুহূর্তে আপনি যে কথাগুলো বলছেন, আসলে কি আমরা সবাই হতাশ হওয়ার কোন জায়গা আছে কিনা, সেই উত্তর আপনি এর মধ্যে দিয়ে দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে কথা বললেন যে আমরা আমেরিকার ট্রাপে পড়তে যাচ্ছি কিনা, বা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমেরিকার ট্রাপে পড়তে যাচ্ছেন কিনা, আমরা কি ট্রাপে পড়তে যাচ্ছি নাকি নিজেদেরকে ট্রাপে ইচ্ছাকৃতভাবে জড়িয়ে ফেলছি? আমার মনে হয় ক্ষমতা বাড়ানোর জন্য, সময় বাড়ানোর জন্য আমরা নিজেরাই অনেক শর্ত মেনে নিচ্ছি। আমরা হয়তো এখনো দৃশ্যমান হচ্ছে না, যেমন করিডোর। আমাদের ফরেন উপদেষ্টা বললো, পররাষ্ট্র উপদেষ্টা বললো, আমরা নীতিগতভাবে একমত হয়েছি, কিন্তু আমাদের কিছু শর্ত আছে, শর্ত মানলে আমরা করিডোর দেব। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি অন্তর্বর্তীকালীন সরকার করিডোরের ব্যাপারে কোনো কথা বলতে পারে কিনা? আপনি এই সরকারটা সব রাজনৈতিক দলের, জনগণের সবার সমর্থিত সরকার। আপনি দেখেন শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতে, তাকে আশ্রয় দেওয়ার জন্য পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্ত নিয়ে তাকে আশ্রয় দিচ্ছে। আপনি একটা অংশ নিয়ে দেখেন, আমাদের 3 বিঘা করিডোর ছিল না, ভারত দিছিল না 3 বিঘা করিডোর আমাদের, ওখান থেকে বাংলাদেশের ভূখণ্ডের লোকানা বাধা দিত না তো। করিডোর দেওয়া মানে কি, ওই জায়গায় তার নিয়ন্ত্রণ, যাকে দিবেন তার নিয়ন্ত্রণ। আমরা ভারতে দেখেন করিডোর নিলাম, তারপরে আমাদের নিয়ন্ত্রণ দেয় নাই, সকালে খুলে দেয়, বিকেলে 1 ঘন্টা খুলে দেয়, এই করে। যার ফলে বাংলাদেশে আমাদের সেই সব এনক্লেভ থেকে লোকজন আসতে, মায়ের নাম বদলাইছে, বাবার নাম বদলাইছে, কত কিছু করে করে তারা লেখাপড়া বা বাজারঘাট করছে। সুতরাং আমার বক্তব্য হচ্ছে, আপনি করিডোর দিলেন, আপনার তো ম্যান্ডেট নাই করিডোর দেওয়া। আপনি একটা দেশের একটা অংশ লিখে দিবেন, বলা হচ্ছে মানবিক করিডোর, খাদ্য সাপ্লাই দিবেন, খাদ্য সাপ্লাই দিবেন। এখনই তো আপনি আরাকান আর্মি ঢুকে পড়ছে তো, বোম ফাটাই তো। তো এগুলো এখন কি করবেন? এখন যদি জানতার সাথে কি আমরা যুদ্ধ জড়াবো? সাংবাদিক মেয়াজি, আমি একটু নিশ্চিত হতে যাচ্ছি যে গুঞ্জনগুলো ছড়াচ্ছে যে আমেরিকান সৈন্য ঢুকে পড়েছে সিলেটের একটি জায়গা থেকে, তারা বাস ভর্তি করে আমেরিকান সৈন্য যাচ্ছে, এইগুলো কি আসলেই সত্য? না, এগুলো বলা মুশকিল, কারণ এটা গুজবও হতে পারে। তবে আমিও যেটা শুনেছি যে অলরেডি আপনার করিডোর দিয়ে এখানে খাদ্যশস্য বা অস্ত্র কি আছে না আছে ওখানে গেছে, এটা শোনা যাচ্ছে। এখন আদৌ গেছে কিনা, এগ্রিমেন্ট করে ফেলছে কিনা গোপনে, এটাও তো জানি না। এটা তো কোনোভাবেই রাজনৈতিক দলগুলোর সাথে এই সরকার আলোচনা করতেছে না। সবগুলো দল থেকে এটা দাবি উঠেছে, রাজনৈতিক দলের সাথে বসা, আলোচনা করা, আলোচনা নাই। এই ওনারা একটা অ্যাডভাইজারি কমিটি করছে, অন্তর্বর্তীকালীন সরকার করছে, এর ভিতরে 3 ভাগের 1 ভাগ হলো দ্বৈত নাগরিক। এরা তো আমাদের দেশের লোক না, পুরোপুরি অদ্বৈত নাগরিক। তারা এখন আমাদের দেশে আসে, বিদেশে
থেকে আসে আমাদের দেশে সব, আমার কাছে মনে হচ্ছে যে সবাই এখন বিদেশের এজেন্ট হিসেবে কাজ করতেছে। সে এর থেকে আমার মনে হচ্ছে যে ঠিকই আছে, ডিসেম্বর পর্যন্ত শুরু, ডিসেম্বরের পরে আমি যেটা বুঝতে পারছি যে রাজনৈতিক দলগুলো নামবে এবং 1-11 সরকার যে মহিউদ্দিন ফখরুদ্দিনের যে অবস্থা হয়েছে তার সব ভয়াবহ অবস্থা হবে যদি নির্বাচন সঠিকভাবে না দেয় ডক্টর মোহাম্মদ ইউনূস। আমার তো আমাদের গ্রাম দেশে বলে বিএনপি ফাটাবাসের চিপায় পড়ছে, অর্থাৎ বিএনপি যদি মাঠে নামে, এটা ঠিক, এই সরকারের টিকা আসলেই কঠিন, তো কঠিন। কিন্তু 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 চিপা হলো, অর্থাৎ এই সরকারকে ধাক্কা দিয়ে ফেলাই দিলে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়, তখন তো শূন্য জায়গায় শূন্য থাকবে না, কেউ তো এসে পড়বে তখন, তাহলে রাজনৈতিক দল বড় দল হয়ে লাভ হলো কি? আবার এখন ধরেন এই গত 65 দিনের আন্দোলনে আপনার মৌলবাদীদেরকে তো সামনে নিয়ে আসছে, এরা তো দেশের স্বাধীনতাই বিশ্বাস করে না, 71-এ বিশ্বাস করে না, আপনি কোন জায়গায় নিয়ে গেলেন দেশটা? এখন তো সংঘাত, আমি তো মনে হয় যে একটা গৃহযুদ্ধের দিকে দেশ চলে না যেতে পারে, এরকম একটা সিচুয়েশন তৈরি করে ফেলছে, সবার ভিতরে অনাস্থা, অবিশ্বাস। আমরা শেষ করবো। অনেক অনেক ধন্যবাদ সাংবাদিক আমি আজিজ, অসংখ্য ধন্যবাদ আপনার আউট স্পোকেন যেই কথাবার্তাগুলো। দর্শক, শেষ করছি, আমাদের কিছু বলার নেই। সাংবাদিক আজিজ কিছু উত্তর দিয়েছেন প্রশ্নের জায়গা থেকে, আবার তিনি নিজেও কিছু কোশ্চেন অ্যারাইজ করেছেন। আমার মনে হয় সরকারের কাছেও এই প্রশ্নগুলোর উত্তর নেই নিশ্চিত ভাবেই, তারপরও অবশ্যই আমরা উত্তর জানার অধিকার রাখি। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।